রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস গোরা, খণ্ড ৭। ভোরে উঠিয়া বিনয় দেখিল রাত্রির মধ্যেই আকাশ পরিষ্কার হইয়া গেছে। সকালবেলাকার আলোটি দুধের ছেলের হাসির মতো নির্মল হইয়া ফুটিয়াছে। দুই একটা সাদা মেঘ নিতান্তই বিনা প্রয়োজনে আকাশে ভাসিয়া বেড়াইতেছে। বারান্দায় দাঁড়াইয়া আর একটি নির্মল প্রভাতের স্মৃতিতে যখন সে পুলকিত হইয়া উঠিতেছিল, এমন সময় দেখিল পরেশ এক হাতে লাঠি ও অন্য হাতে সতীশের হাত ধরিয়া রাস্তা দিয়ে ধীরে ধীরে চলিয়াছেন। সতীশ বিনয়কে বারান্দায় দেখিতে পাইয়া হাততালি দিয়া বিনয়বাবু বলিয়া চিৎকার করিয়া উঠিল। পরেশও মুখ তুলিয়া চাহিয়া বিনয়কে দেখিতে পাইলেন। বিনয় তাড়াতাড়ি নিচে যেমন নামিয়া আসিল, সতীশকে লইয়া পরেশও তাহার বাসার মধ্যে প্রবেশ করিলেন। সতীশ বিনয়ের হাত ধরিয়া কহিল, বিনয়বাবু, আপনি যে সেদিন বললেন আমাদের বাড়িতে যাবেন, কই গেলেন না তো? বিনয় সস্নেহে সতীশের পিঠে হাত দিয়া হাসিতে লাগিল। পরে সাবধানে তাহার লাঠি গাছটি টেবিলের গায়ে ঠেস দিয়ে দাঁড় করাইয়া চৌকিতে বসিলেন ও কহিলেন, সেদিন আপনি না থাকলে আমাদের ভারী মুশকিল হতো, বড় উপকার করেছেন। বিনয় ব্যস্ত হইয়া কহিল, কি বলেন, কি বা করেছি? সতীশ হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা বিনয়বাবু, আপনার কুকুর নেই? বিনয় হাসিয়া কহিল, কুকুর? না, কুকুর নেই। সতীশে জিজ্ঞাসা করিল, কেন, কুকুর রাখেননি কেন? বিনয় কহিল, কুকুরের কথাটা কখনো মনে হয়নি। পরেশ কহিল, শুনলুম সেদিন সতীশ আপনার এখানে এসেছিল, খুব বোধহয় বিরক্ত করে গেছে। ও এত বকে যে ওর দিদি ওকে বক্তের খিলিজি নাম দিয়েছে। বিনয় কহিল, আমিও খুব বকতে পারি, তাই আমাদের দুজনার খুব ভাব হয়ে গেছে। কি বলো সতীশবাবু? সতীশ এ কথার কোনো উত্তর দিল না, কিন্তু পাছে তাহার নূতন নামকরণ লইয়া বিনয়ের কাছে তাহার গৌরবহানি হয়, সেই জন্য সে ব্যস্ত হইয়া উঠিল এবং কহিল, বেশ তো, ভালোই তো, বক্তিয়ার খিলিজি ভালোই তো। আচ্ছা বিনয়বাবু, বক্তিয়ার খিলিজি তো লড়াই করেছিলেন, সে তো বাংলাদেশ জিতে নিয়েছিল। বিনয় হাসিয়া কহিল, আগে সে লড়াই করত, এখন আর লড়াইয়ের দরকার হয় না, এখন সে শুধু বক্তৃতা করে আর বাংলাদেশ জিতেও নেয়। এমন করে অনেকক্ষণ কথাবার্তা হইল। পরে সকলের চেয়ে কম কথা কহিয়াছিলেন। তিনি কেবল প্রসন্ন শান্ত মুখে মাঝে মাঝে হাসিয়াছেন এবং দুটো একটা কথায় যোগ দিয়েছেন। বিদায় লইবার সময় চৌকি হইতে উঠিয়া বলিলেন, আমাদের ৭৮ নম্বরের বাড়িটা এখান থেকে বরাবর ডান হাতে গিয়ে। সতীশ কহিল, উনি আমাদের বাড়ি জানেন, উনি যে সেদিন আমার সঙ্গে বরাবর আমাদের দরজা পর্যন্ত গিয়েছিলেন। এ কথায় লজ্জা পাইবার কোনোই প্রয়োজন ছিল না, কিন্তু বিনয় মনে মনে লজ্জিত হয়ে উঠিল, যেন কি একটা তাহার ধরা পড়িয়া গেল। বৃদ্ধ কহিলেন, তবে তো আপনি আমাদের বাড়ি জানেন, তাহলে যদি কখনো আপনার... বিনয়, সে আর বলতে হবে না, যখনই... পরেশ, আমাদের এ তো একই পাড়া, কেবল কলকাতা বলে এতদিন চেনাশোনা হয়নি। বিনয় রাস্তা পর্যন্ত পরেশকে পৌঁছাইয়া দিল। দ্বারের কাছে কিছুক্ষণ সে দাঁড়াইয়া রইল। পরেশ লাঠি লইয়া ধীরে ধীরে চলিলেন, আর সতীশ ক্রমাগত বকিতে বকিতে তাহার সঙ্গে চলিল। বিনয় মনে মনে বলিতে লাগিল, পরেশবাবুর মতো এমন বৃদ্ধ দেখি নাই, পায়ের ধুলা লইতে ইচ্ছা করে। আর সতীশ ছেলেটি কি চমৎকার, বাঁচিয়া থাকিলে এ একজন মানুষ হইবে, যেমন বুদ্ধি তেমনি সরলতা। এই বৃদ্ধ এবং বালকটি যতই ভালো হোক, এত অল্পক্ষণের পরিচয়, তাদের সম্বন্ধে এতটা পরিমাণে ভক্তি ও স্নেহের উচ্ছ্বাস সাধারণত সম্ভবপর হইতে পারিত না। কিন্তু বিনয়ের মনটা এমন অবস্থায় ছিল যে সে অধিক পরিচয়ের অপেক্ষা রাখে নাই। তাহার পরে বিনয় মনে মনে ভাবিতে লাগিল, পরেশবাবুর বাড়িতে যাইতেই হবে, নইলে ভদ্রতা রক্ষা হইবে না। কিন্তু গোরার মুখ দেখিয়া তাহাদের দলের ভারতবর্ষ তাহাকে বলিতে লাগিল, ওখানে তোমার যাতায়াত চলিবে না, খবরদার। বিনয় পদে পদে তাহাদের দলের ভারতবর্ষকে অনেক নিষেধ মানিয়াছে, অনেক সময় দ্বিধাবোধ করিয়াছে, তবু মানিয়াছে। আজ তাহার মনের ভিতরে একটা বিদ্রোহ দেখা দিল। তাহার মনে হইতে লাগিল, ভারতবর্ষ যেন কেবল নিষেধেরই মূর্তি। চাকর আসিয়া খবর দিল, আহার প্রস্তুত, কিন্তু এখনও বিনয়ের স্নানও হয় নাই। 12টা বাজিয়া গেছে। হঠাৎ এক সময় বিনয় সজোরে মাথা চাড়া দিয়ে কহিল, আমি খাবো না, তোরা যা।
বলিয়া ছাতা ঘাড়ে করিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। একটা চাদরও কাঁধে লইল না, বরাবর গোরাদের বাড়িতে গিয়ে উপস্থিত হইল। বিনয় জানিত আমহার্ট স্ট্রিটে একটা বাড়ি ভাড়া লইয়া হিন্দু হিতৈষীর আপিস বসিয়াছে। প্রতিদিন মধ্যাহ্নে গোরা আপিসে গিয়ে সমস্ত বাংলাদেশে তাহার দলের লোক যেখানে যে আছে সবাইকে পত্র লিখিয়া জাগ্রত করিয়া রাখে। এইখানেই তাহার ভক্তরা তাহার মুখে উপদেশ শুনিতে আসে এবং তাহার সহকারিতা করিয়া নিজেকে ধন্য মনে করে। সেদিনও গোরা সেই আপিসের কাছে গিয়েছিল। বিনয় একেবারে যেন দৌড়ে অন্তঃপুরে আনন্দময়ীর ঘরে আসে উপস্থিত হইল। আনন্দময়ী তখন ভাত খাইতে বসিয়াছেন এবং লছমিয়া তাহার কাছে বসিয়া তাহাকে পাখা করিতেছিল। আনন্দময়ী আশ্চর্য হইয়া কহিলেন, কি রে বিনয়, কি হয়েছে তোর? বিনয় তাহার সম্মুখে বসিয়া পড়িয়া কহিল, মা, বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আনন্দময়ী ব্যস্ত হইয়া কহিলেন, তবেই তো মুশকিল ফেললি, বামুন ঠাকুর চলে গেছে, তোরা যে আবার। বিনয় কহিল, আমি কি বামুন ঠাকুরের রান্না খেতে এলুম? তাহলে আমার বাসায় বামুন কি দোষ করলে? আমি তোমার হাতের প্রসাদ খাবো মা। লাছমিয়া, দে তো আমাকে এক গ্লাস জল এনে। লাছমিয়া জল আনিয়া দিতেই বিনয় ঢকঢক করিয়া খাইয়া ফেলিল। তখন আনন্দময়ী আর একটা থালা আনিয়া নিজের পাতের ভাত সস্নেহে সযত্নে মাখিয়ে সেই থালে তুলিয়া দিতে থাকিলেন এবং বিনয় বহুদিনের বুভুক্ষুর মতো তাহাই খাইতে লাগিল। আনন্দময়ীর মনের একটা বেদনা আজ দূর হইল। তাহার মুখে প্রসন্নতা দেখে বিনয়েরও বুকের একটা বোঝা যেন নামিয়া গেল। আনন্দময়ী বালিশের খোল সেলাই করিতে বসিয়া গেলেন। কেয়া খয়ের তৈরি করিবার জন্য পাশের ঘরে কেয়া ফুল জড়ো হইয়াছিল, তাহারই গন্ধ আসিতে লাগিল। বিনয় আনন্দময়ীর পায়ের কাছে ঊর্ধ্বথিত একটা হাতে মাখা রাখিয়া আজ সরকমের পড়িয়া রহিল এবং পৃথিবী আর সমস্ত ভুলিয়া ঠিক সেই আগেকার দিনের মতো আনন্দে বকিয়া যাইতে লাগিল। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আর পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।